নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়া আপনাদেরকে আরও একবার স্বাগত। আর আজ 8ই জুলাই, মানে ভোটের যে রেজাল্ট সেটা বেরিয়ে গেছে। 2 মাস 4 দিন হয়ে গেল। তার মধ্যে অনেক ঘটনার ঘটা আমরা দেখতে পেয়েছি। পালা বদলের পর গোটা রাজ্য জুড়ে, মানে সেই কুচবিহার থেকে কাকদ্বীপ, অনেক কিছু সাক্ষী আমরা কিন্তু এই সময়কালে হয়েছি। আর তারই আরও একটু সাক্ষী হতে আমরা সরাসরি আপনাদের সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ইম্পর্টেন্ট টপিক এই জন্যে না, আজকে স্টুডিওতে যাকে আমরা পেয়েছি তিনি, তার পদ, এই দুটোর সাথে তিনি কোথায় থাকেন, কোথা থেকে আসছেন এবং তিনি মূলত কোন বিধানসভাটা দেখেন, সেটা নিয়ে আপনাদের একটু বেশিই বোধহয় উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে। আমার সাথে আজকে স্টুডিওতে যিনি রয়েছেন, বাপ্পাদিত্য মণ্ডল। ইনি হিন্দু সুরক্ষা কমিটি, তার দক্ষিণ 24 পরগনার সভাপতি। বাড়ি ফলতা। মানে ফলতা বলতেই তো আমরা অনেকগুলো রিসেন্ট টাইমের অনেকগুলো ফলাফল দেখেছি। তো সেই ফলতা মানেই আমরা শুনেছি সিংহাম, আমরা শুনেছি ফলতা মানেই পুষ্পা ঝুঁকবে কি ঝুঁকবে না, ঝোঁকানো গেল কি গেল না, এইসব নিয়ে প্রচুর কথাবার্তা আমরা শুনেছি। আমরা দেখেছি জাহাঙ্গীর খানকে নেপালের সেই কোথা থেকে অ্যারেস্ট করে নিয়ে আসার পর তাকে পুলিশ প্রশাসন কিভাবে রাস্তায় ঘুরিয়েছে। অন্য জায়গাগুলোতে ডিম থেরাপি দেখেছি আমরা, কিন্তু জাহাঙ্গীরের উপর এখনো ডিম থেরাপি দেখিনি। এরকম অনেক কিছু ঘটেছে। আমরা দেখেছি যে ডায়মন্ড হারবার কোর্টে জাহাঙ্গীরের হয়ে কোনো উকিলকে আমরা দেখতে পাইনি, সেটা নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা আমার কাছে আছে, সেটা হচ্ছে ফলতা এখন কেমন আছে। ফলতা নিয়ে অনেক অভিযোগ ছিল। ফলতা কি এখন ভালো আছে, কেমন আছে, এবং এই সরকার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কেমন কাজ করছেন এবং ফলতাকেও কেমন রাখছেন বা রেখেছেন এই কদিনে, সেটা আমরা জেনে নেব। আমরা জানি যে 4 তারিখের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের অধিকবার ফলতায় ছুটে গেছেন। আমরা জানি যে পুনর্নির্বাচন হয়েছে, একমাত্র পশ্চিমবঙ্গে পুনর্নির্বাচন হয়েছে একটা গোটা বিধানসভা হিসেবে শুধুমাত্র ফলতায় 21 তারিখ। তার আগে শুভেন্দু অধিকারী গেছিলেন, তখন তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তিনি সেখানে গেছিলেন। এবং তারপরেও আমরা জানি প্রশাসনের যে কাজ আমরা দেখেছি, যে উন্নয়ন, সেখানে শুভেন্দু অধিকারী গেছিলেন। ফলতা আমরা জানি অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করেছেন, ফলতাকে নিয়ে আলাদা করে উল্লেখ রেখেছিলেন তার বাজেটে। সেই ফলতা কেমন আছে, সরাসরি বাপ্পাদিত্য বাবু আপনাকে সংকেত মিডিয়া স্টুডিওতে স্বাগত। নমস্কার। ফলতা কেমন আছে আপাতত এই 2 মাস সম্বন্ধে বলুন, তারপর আমরা আগে যাব, পরে আসবো, আসার কথা শুনবো। এই 2 মাস কেমন আছে ফলতা? এই 2 মাস আপাত দৃষ্টিতে সুস্থ, একদম সুফলে আছে। কিন্তু যদি একবার চিন্তা ভাবনা করে দেখা যায়, আদৌ কি ফলতা সুস্থ আছে? সে কি বলছেন আপনি? দেখুন, 4 তারিখের পর থেকে আপনারা দেখেছেন ফলতার বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে। ফলতার বিভিন্ন জায়গায় দোকান বন্ধ। কিন্তু তখন তো ফলতার রায় বেরোয়নি, ফলতায় কে জিতবে, তখন তো 21 তারিখের আগে তো ভোট হয়নি ফলতার। গোটা পশ্চিমবাংলাতে তখন বিজেপির দখলে, আমাদের মুখ্যমন্ত্রী হয়েই গিয়েছে। ঠিক। তার ফলে ফলতার উপরে যে অত্যাচার হয়েছিল, তার পাল্টা আমরা যদি মনে করি, যেটা মিডিয়ায় আপনারা দেখাচ্ছেন বা বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছেন, যে ফলতায় ভাঙচুর হচ্ছে, ঘর বাড়ি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, টিএমসি নেতারা চলে যাচ্ছে, আদৌ কি এটা বিজেপির থেকে করা হচ্ছে? সম্পূর্ণ যেটা বিজেপির নামে বদনাম দেওয়া হচ্ছে, এটা পুরো মিথ্যা। 4.5 তারিখ বিজেপি, আমার ভাষায় মানে 4 তারিখ দুপুর 12টার পরে যারা টিএমসি করতো, রাতারাতি তারা
একটা 40 টাকার গামছা, গেরুয়া গামছা পরে তারা বিজেপি হয়ে গেল। এবং তারা বিজেপি হয়ে আগের দিন 4 তারিখের আগের দিন যে টিএমসি নেতাদের সঙ্গে তারা ছিল তাদের ঘর বাড়ি তারা ভাঙচুর করছে, তাদের দোকানপাট লুট করছে, তাদের এলাকা ছাড়া করছে, করে নাম দিচ্ছে কি বিজেপির লোকেরা করছে। দাদা আপনি বলছেন যে নব্য বিজেপি অতি উৎসাহী হয়ে এইগুলোকে ঘটিয়েছে? একদম। তার একটাই কারণ, এই নব্য বিজেপিরা যারা টিএমসি ছিল তারাই তো মানুষের ওপর অত্যাচার করেছে। একাধিক প্রমাণ আছে, একাধিক প্রমাণ, ছবি সমেত আছে। 4 তারিখের আগে ঝান্ডা লাগিয়েছে, 4 তারিখের আগে ভোটার কার্ড কেড়ে নিয়েছে, মানে 4 তারিখ বলা ভুল, মানে 29 তারিখের আগে, ঠিক আছে। 4 তারিখের পরে তারা বিজেপি হয়ে বিজেপি পোলিং এজেন্ট হয়ে বসেছে, মানে 21 তারিখে 21 তারিখের ভোটে। আপনি তো সাংঘাতিক কথা বলছেন। একদম মানে আমি এটা অন্য জিনিস জিজ্ঞেস করতে চাইছি যে তাহলে 21 তারিখে যারা পোলিং এজেন্ট হয়েছিল, মানে আমি বলছি একটা ভয়ানক অভিযোগ, কিন্তু তাহলে বিজেপির যারা কর্মকর্তা ছিল, বিজেপির যিনি ক্যান্ডিডেট ছিলেন, মন্ডল প্রেসিডেন্ট আপনাদের যারা রয়েছেন, তারা কি খেয়াল করলেন না যে আলটিমেটলি তৃণমূল থেকে আসা লোকেদেরকে আমাদের পোলিং এজেন্ট করতে হচ্ছে? এমএলএ সাহেবকে তো কোনো দোষ দিয়ে লাভ নেই। কে পোলিং এজেন্ট হবে সেটা দেখার কাজ কার? পার্টির মন্ডল প্রেসিডেন্ট, পার্টির যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন জেলার, তাঁরা, পার্টির যারা জেলার দায়িত্বে আছেন। যেহেতু 4 তারিখের ভোটটা একটাই ভোট হয়েছে, 21 তারিখের ভোটটা তো একটাই ভোট হয়েছে, তাহলে গোটা পশ্চিমবাংলার একাধিক এমএলএ, একাধিক সাংগঠনিক ব্যক্তি, জেলার একাধিক সাংগঠনিক ব্যক্তি, তারা তো ওই দিন ওখানে উপস্থিত ছিলেন বা ওই সময় প্রচারে উপস্থিত ছিলেন। সেই দেখার দায়িত্বটা কার? পার্টির মন্ডল প্রেসিডেন্ট, জেলার হচ্ছে গিয়ে কার্যকর্তারা। অবশ্যই একাধিক প্রমাণ আছে যারা এমনকি না, মানে আমি বলছি শুভেন্দু অধিকারী নিজে চলে গেলেন প্রচার করতে আলাদা করে 4 তারিখের পরে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে, মানে 9 তারিখ মুখ্যমন্ত্রী হয়েছেন তারপরে প্রচার করতে গেছেন। খুব সেন্সিটিভ একটা বিধানসভা ছিল, প্রেস্টিজ ফাইট ছিল যে জাহাঙ্গীর খানকে হারাতে হবে এবং জিততে হবে, সেই জন্য শুভেন্দু অধিকারীও গেছিলেন। সেইখানে আপনি বলছেন যে 21 তারিখ নব্য বিজেপি তারা পোলিং এজেন্ট হয়েছেন? একদম প্রমাণ সমেত দেব। মানে সেটা কেন? মানে আমি একটা, মানে আপনি বলছেন বলে আমার মনে প্রশ্ন জাগলো যে মন্ডল প্রেসিডেন্টরা এই নব্য বিজেপিকে পোলিং এজেন্ট করলেন, তারা কাকে খুশি করতে চাইলেন? তাহলে কি তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুশি করতে চাইলেন যে উনিও তো তৃণমূল থেকে এসে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তাহলে এদেরকেও নিয়ে এসে পোলিং এজেন্ট করলে মুখ্যমন্ত্রী খুশি হবেন? আচ্ছা, একটা কথা বলি আপনাকে, ভালো করে বুঝুন। 29 তারিখ ভোট, 29 তারিখ ভোটে টোটাল ফলতায় কটা পোলিং এজেন্ট ছিল না? মাত্র 3টে বুথে পোলিং এজেন্ট ছিল। আচ্ছা, শিখদের পাড়া, কিশোর সংঘ, শিবানীপুর, এবং ওই 3টে বুথ 17C ফর্ম দিয়েছে। ইভেন্ট আমার কাছেও আছে তারা। আচ্ছা, সেই 3জন কে ছিল? একটাই ছিল আমার গ্রাম শিবানীপুর, নাম সনদ মণ্ডল, আমি নাম সমেত বলে দিচ্ছি। একটা শিখদের পাড়া যুবক সংঘ ক্লাব, ফতেপুর কিশোর সংঘ প্রাইমারি স্কুলে 2টো বুথ বসে। শিখদের পাড়া 1 আর 2, যেটা কিশোর সংঘ। কিশোর সংঘে ছিল সুরজিৎ রাজ, আচ্ছা, আর যুবক সংঘে রেখেছিলেন বিকাশ শিকদার। আচ্ছা, এই 3জন, আচ্ছা, এই 3জন। আরেকটা ছিল যেটা আমরা দুর্বাহাট গ্রাম, আচ্ছা, সেখানে। তাহলে এই 4 জন নিশ্চয়ই, তার মানে 21 তারিখের ভোটে নিশ্চয়ই অবশ্যই তারা 4 জন হচ্ছে পোলিং এজেন্ট হিসাবে বসবে। কারণ অত রিস্ক নিয়ে 29 তারিখের ভোটে বসবে, সে জায়গায় তাদের মধ্যে একজনকেও সরিয়ে দেওয়া হলো, পোলিং এজেন্ট হিসাবে বসতে পারলো না। সে কি কেন? এবং সেখানে বসলো কে? সদ্য টিএমসি থেকে আসা, তাকে বসানো হলো। এরকম হয়েছে? আমি নাম বলে দিচ্ছি আপনাকে, বিকাশ শিকদার, যিনি পোলিং এজেন্ট ছিলেন 29 তারিখে। 29 তারিখে তাকে আপনি এখানে যদি হচ্ছে কি ফোন করেও আপনি হচ্ছে জিজ্ঞাসা করেন, সে বলবেন আমি বসে। আচ্ছা, আর 21 তারিখ? 21 তারিখে তার জায়গায় অন্য একজন বসলো। আচ্ছা, তার নাম কি?
তার নামটা সম্ভবত টিএমসি থেকে আসা, অতটা আচ্ছা। পপুলার নাম না। ঠিক আছে। তো না, এরকম যদি আপনি কোন দেখেন- অভিযোগে, আমি বলছি যে কোন অভিযোগে 29 তারিখের বিকাশ বাবুকে সরিয়ে দেওয়া হলো 21 তারিখের জন্য? সরিয়ে দেওয়া না, রাতারাতি 4 তারিখের পরে এতটাই প্রত্যেক বুথে বুথে হচ্ছে বিজেপি হয়ে গেছে, বিজেপি কর্মী বেড়ে গেছে, হুম। তাদের আবদারে হচ্ছে গিয়ে বসতে হচ্ছে। মানে মন্ডল সভাপতি তিনি পুরনো বিজেপিদের মান্যতা দিলেন না তাহলে? মন্ডল সভাপতি আদেও জানেন কি যে উনি হচ্ছে কি বসেছিলেন? সেটাও একটা বড় প্রশ্ন থেকে যায়। কি বলছেন আপনি? ইয়েস, তাহলে দলের মধ্যে সংগঠন কি কোথাও নড়বড়ে? দেখুন হ্যাঁ, এটা তো মন্ডল সভাপতি জানবে। ঘটনাটা আপনাকে বলি, আপনি যদি হচ্ছে গিয়ে ইলেকশনে দাঁড়ান, হুম। আপনি প্রত্যেক বুথে দিতে চাইবেন যে পোলিং এজেন্ট হোক, হুম। দিতে চাইবেন? হুম, অবশ্যই। আমি একজন পুরাতন কার্যকর্তা হুম। বিজেপির, আমার নিয়ে টিএমসির সঙ্গে সেটিং বলে বলে কোনো তথ্য যদি থাকে আপনারা প্রমাণও করতে পারবেন, সেই নিয়ে তো বলতে পারবেন না। কারণ 2024-এ আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ইলেকশন পিটিশন করছি, তার মানে কতটা বুকের সাহস থাকলে এটা করা যায়। হুম। যখন টিএমসি একদম উদ্ধ ভবনে, সেখানে তার যুবরাজ, তার বিরুদ্ধে আমি ইলেকশন পিটিশন করছি। হুম। সেই ব্যক্তি যদি একটা প্রার্থীর কাছে বলে বা প্রার্থীর ইলেকশন এজেন্টের কাছে বলে, আমি 50টা ফর্ম আপনি আমাকে দিন, পোলিং এজেন্ট ফর্ম, হুম। আমি 50টা বুথে হচ্ছে এজেন্ট বসাবো, হুম। হুম। যদি না বসাতে পারি ব্যালেন্স ফর্ম আপনাকে হচ্ছে কি দিয়ে দেবো। হুম। আপনি দেবেন না দেবেন না বলুন? দেওয়া উচিত। আপনি এবার প্রশ্ন করছেন যে না, আপনি যেই 50টা ছেলেকে যে বসাবেন তার হচ্ছে গিয়ে আধার কার্ড আগে আমাকে দিন। আপনি আমাকে ফর্ম দিতে পারছেন না, আমি আপনার জন্য লড়াই করছি, তাহলে সেই ছেলেগুলো কি আপনাকে দেবে? ভোটার কার্ডের হচ্ছে যে আধার কার্ডের জেরক্স আপনাকে দেবে? ভালো করে বুঝুন, আপনার জন্য আমি পোলিং এজেন্ট বসাবো, তার জন্য আমি একজন বিজেপির কার্যকর্তা, 1 সময়ের জেলার হচ্ছে কমিটি মেম্বার, আপনার কাছে হচ্ছে কি ফর্ম চাইছে, পোলিং এজেন্ট ফর্ম, আপনি দিতে পারছেন না। মানে একই দলের মধ্যে কোথাও বিশ্বাসের অভাব রয়ে গেছে। দেখুন, বিশ্বাসের অভাব বলতে দেখুন, এটা মানে ফর্ম সাংগঠনিক দেওয়াটা তো কোনো ব্যাপারই ছিল না, কিন্তু সেই বিশ্বাসটা দিয়ে দেখাতে চাননি। না, আমি তো মিডিয়ার সামনে ওপেন করেছি। মানে এটা কে করে, মানে এই বিশ্বাসের অভাবটা যে যিনি দেখিয়েছেন তার ইলেকশন নাম? এজেন্ট ছিলেন। আচ্ছা, ফলতার। বারংবার তাকে বলা সত্ত্বেও হচ্ছে দেওয়া হয়নি। সেটাকে আমি ঊর্ধ্বতন আমি কর্মকর্তাদের বলেছিলাম জানিয়েছি। ভোটের আগের দিন, ঠিক আছে, বারংবার বলেছিলাম, লাস্টে আমাকে হচ্ছে কি 3টে কিটস দিয়েছিল, সেই 3টে কিটস নিয়ে ওই 3জনকে বসিয়েছিলাম। আচ্ছা। যদি ওই সময় আমাকে যদি আরও কিটস দেওয়া যেত, তো আমি আরও হচ্ছে কি পোলিং এজেন্টকে বসাতে পারতাম। আমাকে চেয়েছিল আধার কার্ডের জেরক্স দেওয়ার জন্য। যারা বসবে তাদের উক্তি যে আমি যদি আজকের আধার কার্ডের জেরক্সটা দিই, এও হতে পারে তো আমাকে যেরকম ফর্ম দিতে রাজি হচ্ছে না, তাহলে সেই আধার কার্ডটা হচ্ছে অন্য লোকের কাছে দেখিয়ে দিতে পারে। হুম। কারণ ফলতা তখন তো ফুল সন্ত্রাসে ভরে আছে। এটাই হলো একটা নির্বাচনের হচ্ছে যে মেনে। ঠিক 4 তারিখের পরে যখন জিতে গেল, সরকার চলে আসলো, 21 তারিখে প্রত্যেক বুথে হচ্ছে যে পোলিং এজেন্ট বসলো। একবার আপনারা ওই পোলিং এজেন্ট যারা বসেছে তার তো সব ডকুমেন্টস আছে, যদি সেটা ভেরিফিকেশন করেন দেখবেন অন্তত কম করে 20% এজেন্ট, 30% এজেন্ট, 20 থেকে 30% এজেন্ট টিএমসি থেকে আসা। তাহলে আপনি যেটা বলছেন, এই অভিযোগ যদি সত্য হয়, তাহলে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য 4 তারিখ রাত্রিবেলায় প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমরা কোনো অবস্থায় তৃণমূলকে বিজেপিতে এই মুহূর্তে নেব না। আগামী 1 মাস, প্রথমেই বলেছিলেন যে আগামী 1 মাস তৃণমূলের কেউ বিজেপিতে আসতে পারবে না, দরজা বন্ধ। 21 তারিখ ভোট মানে তো 16-17 দিন একদম। তার মধ্যে এটা হয়ে যাওয়া মানে কোথাও রাজ্য সভাপতির যে সিদ্ধান্ত, এটা আদেশ বা নির্দেশ, সেটা স্থানীয় কর্মকর্তারা, কার্যকর্তারা মান্যতা দিলেন না। দেখুন, ওই সময় একটা এতটাই ফলতাবাসী উৎফুল্ল হয়ে মানে বিজেপি করে ঢলে পড়েছিল,
তার মাধ্যমে মানে ফলতাবাসী করেছিল না ফলতা তৃণমূলের কর্মীরা? তৃণমূলের কর্মীরা। সেটা হচ্ছে কি তৎকালীন মানে বর্তমান যে বিজেপি নেতারা আছে যারা দায়িত্বে আছে তারা এই প্ল্যানটা বুঝতে পারেনি। এখন বুঝতে পেরেছে? সেটা তো তাদেরকেই জিজ্ঞাসা করতে না, আপনি ওখানে স্থানীয় বাসিন্দা ওখানকার এবং আপনি বিজেপির নেতা, আপনাকে যেটা বলতেই হবে। দেখুন, একাধিক সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ভাইরাল হয়েছে, একাধিক আপনি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বক্তব্য রেখেছেন, অনেক কিছু ভাইরাল করেছেন, আমরা জানি। একাধিক হচ্ছে বিজেপির নেতার সঙ্গে ফলতার বর্তমান এমএলএরও সঙ্গে এমন কিছু ছেলেদের ছবি আছে, মানে দেবাংশু পান্ডার সাথে। 4 তারিখের আগে পর্যন্ত তারা টিএমসি। এটা দেবাংশু বাবু জানতেন না? দেবাংশু বাবুর সঙ্গে কাছে আমি ব্যক্তিগতভাবে আমি জিজ্ঞাসা করেছিলাম, বললো ভাই আমি তো জানি না কে বিজেপি কে টিএমসি। আমি না, মানে উনি তো অরিজিনাল ফলতার বাসিন্দা নয়, দেবনাথবাড়ির বাসিন্দা। তো আমার কাছে এসে যদি ছবি তোলে আমি কি বলবো? কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে লোকাল যারা বিজেপির হচ্ছে নেতারা আছে তাদের সঙ্গে ওই, তারা তো জানে, তাদের সঙ্গে ওই ব্যক্তি হচ্ছে সেটিং করতে চাইছে তার সে বাঁচার জন্য। ঠিক। জুয়া চলে, সাতটা চলে, আপনি জানেন এটা পশ্চিমবঙ্গের প্রত্যেক জায়গায় চলে। বর্তমানে ফলতায় পুরো বন্ধ আছে। আচ্ছা। কোনো একটা ছবি এমএলএ মহাশয়ের সঙ্গে ছিল, সেই ব্যক্তি 7টার বুকে ফলতার মানে মেন দায়িত্বে তিনি আছেন। সে চাইছে ব্যবসাটা হচ্ছে চালু করার জন্য। তার জন্য লোকাল নেতৃত্বের সঙ্গে তারা বারবার হচ্ছে কি সেটিং করার চেষ্টা চলছে। মেবি হয়তো এমএলএ মহাশয় জানেন না এটা। আচ্ছা, সেটা তো তাঁর ব্যাপার না। তার ব্যাপার কেন আপনারা জানাবেন? দেখুন, আমরা জানাবো বলতে আমরা অলরেডি জানিয়েছি, তাঁকে হচ্ছে গিয়ে বলেইছিলাম যে এই ব্যক্তিটা এই। আমি আজকের মিডিয়ার সামনে বলতে বাধ্য হচ্ছে, আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম 31 তারিখ হিন্দু সুরক্ষা সমিতির ব্যানারে আর কি। সেই ডেপুটেশনে মেন আমাদের হচ্ছে বক্তব্য ছিল। কোথায় দিয়েছিলেন? ফলতা থানাতে, আইসির কাছে। আইসির কাছে। এই যে 7টা চলছে, জুয়া চলছে, এটা টোটাল বন্ধ করতে হবে। 2 নম্বর ছিল যে মাটি ব্যবসা, মাটি ব্যবসাটা, বেআইনি মাটি ব্যবসাটা বন্ধ করতে হবে। 3 নম্বর ছিল যে 2 নম্বরই আবাসিক যে হোটেল ব্যবসা, যার মাধ্যমে নারী পাচারটা বেশি হয়, সেটা বন্ধ করতে হবে। আর সর্বোপরি যেটা ছিল, সাধারণ মানুষের উপর টিএমসির লোকেরা বিজেপির সেজে যে অত্যাচার করছে, সেই অত্যাচারটা বন্ধ করতে হবে নিরপেক্ষভাবে। তো মাননীয় আমাদের আইসি সাহেব ছিলেন, গত পরশুদিন চেঞ্জ হয়ে গেলেন। তো তিনি মারপিট দাঙ্গাটা তো অতটা বন্ধ করা তার পক্ষে সম্ভব না, কিন্তু বাদবাকি যে কাজটা সুষ্ঠুভাবে তিনি বন্ধ করে রেখেছেন। জানি না এরপরে 7টাটা চালু হবে কিনা। না, আমি এখানে একটা আপনাকে ডিফার করব। মারপিট দাঙ্গা যদি থানার আইসি বন্ধ করতে না পারেন তাহলে কি করবেন? দেখুন, ওটা তো ওনার প্রথম কাজ। একটা কথা আপনাকে বলি, মারপিট কি আইসি সাহেব করতে বলছেন? বলছেন না। যখন মারপিট গন্ডগোল হচ্ছে, যারা অরিজিনাল বিজেপি কর্মী বা যেখানে গন্ডগোল হচ্ছে স্যারদেরকে জানাচ্ছেন, সঙ্গে সঙ্গে তিনি স্টেপ নিচ্ছেন। আপনার ব্যক্তিগতরা টিএমসির সময় আপনি টিএমসির সঙ্গে সেটিং করে তার জায়গা দখল করে নিয়েছেন, বা কোনো একটা হচ্ছে কি রাগ মেরে পুষিয়ে নিয়েছেন। বিজেপি চেঞ্জ হয়ে যেতে টিএমসির ব্যাকআপটা নেই, আমি তখন আপনাকে মারছি। এটা কি আইসি সামলাতে পারবেন? না, সামলাতে পারবেন না, কিন্তু তিনি যদি কড়াভাবে দমন করার চেষ্টা করেন তাহলে ভয় থাকবে না। সেটা তৃণমূলের আমলে হোক, সিপিএম এর আমলে হোক, বা বিজেপির আমলে হোক, পুলিশ চাইলে পারে। পুলিশ চাইলে পারে। পুলিশ কিভাবে চাইছে বা প্রশাসন পুলিশে কিভাবে ব্যবহার করছে সেটা খুব ইম্পর্টেন্ট। প্রশাসন বলতে সব থেকে বড় ব্যাপার ফলতার আইসি সাহেব যিনি বর্তমান এসছেন, পুরাতন যিনি যে অফিসাররা আছেন, তারা সুষ্ঠুভাবে দমন করছে। কিন্তু একটা ফলতায় সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, সেই জাহাঙ্গীর রাজ, সেই পুষ্পা রাজটা এখনো চলে যাচ্ছে। কিছু কিছু জায়গায় এরকম ঘটনা ঘটছে পঞ্চায়েতে, বিজেপির মদতে। বিজেপির মদত বলতে পারেন,
বা মানে ওই নমনীয় যে মানুষগুলো তারা তো এখন বিজেপিরই, অবশ্যই। তাহলে বিজেপির মদত থেকে আপনি অস্বীকার করার কোনো আপনার জায়গা নেই। দেখুন আমি একটা কথা বলি, মানে একজন পার্টির জায়গা থেকে বিজেপির কর্মী হিসাবে আমি বলতে পারি, এই ঘটনাগুলো যেগুলো হচ্ছে না, তারা অরিজিনাল কোনোদিন রাজনৈতিকভাবে যুক্ত নেই। তাদের মানে জ্ঞানের অভাব আছে, যে কিভাবে প্রশাসনটা চালানো যায় সেটার অভাব আছে। আপনি একজন মন্ডল প্রেসিডেন্ট, আপনি কি পঞ্চায়েতের প্রধানের কাছে গিয়ে বলতে পারেন যে আমি যে কথাটা বলবো সেটাই শেষ কথা? না। আপনি একজন বুথ সভাপতি, আপনি পঞ্চায়েতের প্রধানের কাছে গিয়ে বলতে পারেন যে আমার বুথে আমি যেটা বলবো শেষ কথা? আপনি একজন মন্ডলের জিএস, আপনি গিয়ে বলতে পারেন যে এই বুথে এই ব্যক্তি যে কথাটা বলবে লিস্ট দিয়ে গিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে দিয়ে আসছেন, এরা যে কথাটা বলবে সেটাই আপনার মেনে চলতে হবে, আপনি বলতে পারবেন? প্রশ্নই নেই। তার মানে কি, কেমনভাবে একটা প্রশাসন চালাতে হয়, একটা সংগঠন চালাতে হয়, সেই সঠিক জ্ঞানটা এই সমস্ত নেতাদের নেই যারা এই মুহূর্তে দায়িত্ব আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না, আপনি বললেন জ্ঞান নেই, আমি একটু ডিফার করি এটাতেও। এও তো হতে পারে যে হয়তো জ্ঞান খুব ভালোই আছে, তাদের নিজেদের কোনো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্যে, মানে যে অভিযোগটা তৃণমূলের আমলে মানে একেবারে ভর্তি ছিল, মানে কি সেই সেটা অভিযোগ? সবার ক্ষেত্রে না। না, নিশ্চয়ই সবার ক্ষেত্রে নয়, কিন্তু ছিল তো সে একই অভিযোগ বোধহয় কি তাহলে বিজেপি মানে? দেখুন, কিছু কিছু জায়গায় এটা ঘটছে, তারা চাইছে বিজেপি মানে কোথাও কোথাও কি ছোঁয়াচে রোগ চলে আসছে? আরে সেখান থেকে তো আসা না, যারা এই মুহূর্তে সভাপতি বলছে তারা স্বঘোষিত সভাপতি বলছে, মন্ডল প্রেসিডেন্ট যারা আছে তারা না ভেরিফাই করে তাদের উপরেই দায়িত্ব দিচ্ছে। আমি তাদের বললাম না যে এরকম আমি 42টা থেকে 50টা পেজ তৈরি করেছি, যে পেজে আছে আপনারা যেদিন বলবেন আমি দেখিয়ে দিতে পারবো। 4 তারিখের আগে পর্যন্ত টিএমসি, 4 তারিখের পরে গেরুয়া গামছা গলায় দিয়ে বিজেপি, তারাই বুথ সভাপতি। মানে কোথাও এটা আমার খুব মনে হয়, আপনার সাথে কথা বলে আরো আরেকবার মনে হচ্ছে যে কি কোথাও তাহলে অরিজিনাল যে বিজেপি সেটা কি তৃণমূল দ্বারা হাইজ্যাক হয়ে যাচ্ছে? গোটা পশ্চিমবাংলায় হাইজ্যাক হয়ে গেছে অরিজিনাল বিজেপি যারা, নবনিযুক্ত হচ্ছে গিয়ে বিজেপির কাছে। আচ্ছা, রাজ্য থেকে হচ্ছে গিয়ে বুথ লেভেল পর্যন্ত, আপনি ভালো জানেন, জার্নালিস্ট। রাজ্যের মাথাতেও তাই, মানে আমি সেটাই বলছি। মাথাতেও তাই। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলুন তো, এত বড় দল, গোটা বিশ্বের সর্ববৃহৎ দল, প্রত্যেক বুথে একটা করে কি কর্মী তৈরি করতে পারেন না? তারা তৈরি হয়েছে, তাদেরকে সামনে আনা হয়নি? কোনটা? আমার দিক থেকে এটা প্রশ্ন আমাদের তরফে থাকবে। না, এটা তো দলের যারা শীর্ষ নেতৃত্ব তাদেরকে এই উত্তর দিতে হবে তো। অবশ্যই দিতে হবে, সেই উত্তরটা আগামী দিনেই দিতে হবে, এবং জনসাধারণের কাছে সেই উত্তরটা চাইবে জনসাধারণ। এবং দিতে না পারলে, এটা আমার মনে হয় আপনি বলবেন যে দিতে যদি না পারেন তাহলে এই শ্রমিক ভট্টাচার্য, এই দিলীপ ঘোষ, এই রাহুল সিনহার মতো মানুষেরা বোধহয় আরো কিছুটা কর্নার হয়ে যাবেন, আরো বোধহয় মাঠের বাইরে। না না না, এটা ভুল কথা। ঠিক আছে, কারণ তারা জিরো থেকে আজকের হিরো হয়েছে। যখন রাজ্যে কেউ ছিল না, তারা শক্তভাবে দাঁড়িয়েছিলেন, আমাদের কর্মীদের পিছনে ছিলেন। তারা জানে কিভাবে অরিজিনাল কর্মী যারা আছেন, নেতা যারা আছেন, তাদেরকে কি করে সবার সামনে আনা যায়। আপনি এটা বলছেন, আমি বলছি যে এখন দায়িত্ব নিয়ে বলছি যে রাহুল সিনহা তো এখন গ্যালারিতে মাঠে খেলছেন না, তিনি খেলা দেখছেন। দেখুন, তিনি অনেক বড় দায়িত্ব পেয়েছেন, রাজ্যসভার এমপি। মানে রাজ্যসভার এমপি করে দিয়ে তাকে মানে পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গে সরকার আসতে পারে বিজেপি, সেই জন্য কি তাকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হলো? না না না, এটা ভুল কথা। তিনি যোগ্য ব্যক্তি, যোগ্য জায়গায় গিয়েছেন। এই তো এই নির্বাচনে হচ্ছে তিনি এত জায়গায় হচ্ছে প্রোগ্রাম করেছেন, আমার চোখে দেখা। শামীমের মতো এলাকা, মগরার পশ্চিম, সেখানে পর্যন্ত তিনি গিয়ে হচ্ছে ময়দানে নেমে ওপেন দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে। মগরাহাট পশ্চিম মানে মানে ওই বহু সুন্দর ঘোষ, মানে যিনি এখন ভালো তৃণমূল, হ্যাঁ এটা বলতে পারেন আপনাদের ব্যাকআপে। না না, এটা ভুল, জানি না, মানে শুনি এরকম। শামীমের মতো হচ্ছে কি ক্রিমিনাল যদি ভালো টিএমসি হন। কি বলছেন আপনি? উনি ক্রিমিনাল? ক্রিমিনাল না, জেপি নাড্ডার
হবে, টাইমে হবে। মানে উনি যদি ভালো দিতে না আপনাকে থাকেন হচ্ছে তাহলে হবে। ছবি দিয়ে হচ্ছে আপনাকে দেখিয়ে দেবো, জেপি নাড্ডার কনভয়ে তিনি দাঁড়িয়ে হচ্ছে জেপি নাড্ডা মুর্দাবাদ বলেছে এবং তার দল হচ্ছে ভাঙচুর করেছে। ছবি আমার কাছে আছে, এখন এক্ষুনি বলে দেখিয়ে দেবো। ছবি আছে আপনার কাছে? অবশ্যই দেখাতে পারবেন? একদম ভিডিও সমেত দেখাতে পারবো। আচ্ছা, তাহলে যদি তাই থাকে, বিজেপির ফলতার স্থানীয় নেতৃত্ব যদি বলেন তাদের কাছে ভিডিও আছে, আমি জানতে চাই যে বিজেপি কি তার অ্যাকশন নেবে? শামীম কি তাহলে গদাদের ভেতরে থাকবেন, নাকি ওয়াশিং মেশিন থেকে বেরিয়েছেন বলে বা ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করেছেন বলে তিনি এখন সেফ সিকিওর? আমি জানি না। আর যদি এরকমটাই চলতে থাকে, বাপ্পাবাবু যেভাবে বলছেন, অনেক আশা নিয়ে কিন্তু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, অনেক আশা নিয়ে বিজেপি সরকারে এসেছে, অনেক আশা দেখিয়ে বিজেপি সরকারে এসছে। যে মানুষগুলো, যে সাধারণ মানুষেরা অনেক প্রত্যাশা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, তারপর যদি এটাই চলতে থাকে তাহলে কি পাল্টালো বলুন তো? আমি প্রথম প্রশ্নে ফেরত যাই। আমি বলেছিলাম কেমন আছে ফলটা, আমি বলছি যে তাহলে পাল্টালোটা কোথায়? দেখুন, কোনো একটা বিধানসভা নিয়ে পাল্টানো নিয়ে প্রশ্ন করা উচিত না। না, আমি শারীরিকভাবেই বলছি, এবং সেখানে আপনার বিধানসভা তো নিশ্চয়ই একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানে আতস কাঁচের তলায় বারে বারে ফলতাকে দেখা হয়েছে, পাশে মগরা হাট, ওই পাশে ডায়মন্ড হারবার। হ্যাঁ, আপনারা বলেছেন ডায়মন্ড মডেল, সেটার বিরুদ্ধে আপনারা অনেক কথা বলেছেন। 24-এ আপনি নিজে বলছেন আপনি পিটিশনার। সেইখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন হচ্ছে যে 26-এর পরে ঠিক আছে জাহাঙ্গীর খানকে অ্যারেস্ট করা হয়েছে, আপনি বলছেন শামীম ক্রিমিনাল, এবং ভোটের আগে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা শামীম ক্রিমিনালটা এর আগেও বলেছিলেন। শামীমের বিরুদ্ধে আপনি বলছেন আপনার কাছে প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে, অবশ্যই প্রমাণ আছে, আমি দেখিয়ে দেবো। এবং এটা নিয়ে অলরেডি বিজেপি প্রশাসনের কাছে কি প্রমাণ নেই? মানে আপনার কাছে থাকতে পারে, বিজেপির প্রশাসনের কাছে আচ্ছা, প্রমাণ নেই? অবশ্যই আছে। বিজেপির আপার লেভেল সেটা দেখছে, দেখে ফেলছে, হ্যাঁ, একটু ধীরে ফেলছে। কি করে করে 100। আসলে আপনারা এটাও জানতে হবে, এখন শ্রীঘরে জায়গা নেই। আচ্ছা, বিধানসভায় জায়গা আছে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তার কারণ আপনি খোঁজ নিয়ে দেখবেন ডায়মন্ড হারবার জেল, ঠিক আছে, যেখানে পাশাপাশি 1 ইঞ্চি জায়গা নেই বসা। বারুইপুর জেল এতটাই টিএমসি নেতারা হচ্ছে এ করছে, আমার মনে হয় ওখান থেকে ওরা আলাদা জেলে ইউনিয়ন করে শুরু করে দিয়েছে। তো সেই জন্য বলছি, শামীম কেন, বিজেপি সরকার এসছে, তার ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন কার্যক্রম শুরু হয়ে গেছে। ক্রিমিনাল থেকে শুরু করে, রেপিস থেকে শুরু করে সবার মনে একটা ভয় এসে গেছে, এবং সবাই, সে টিএমসির বর্তমান এমএলএ হোক, টিএমসির বর্তমান এমপি হোক, তারা যে ভুল কাজটা করেছে, যে অন্যায় কাজগুলো করেছে, তার জন্য তাদেরকে জেলে ঢুকতে হবে, এবং খুব তাড়াতাড়ি তারা জেলে ঢুকবে। তারা যতই বলুক আমি ভালো টিএমসি, যদি না হয় জনতা তাদেরকে জেলে ঢোকাবে। আমার একটা ছোট প্রশ্ন, যে টিএমসিকে তো বিজেপি একটা সময় অ্যালিগেশন দিয়েছিল যে তারা খারাপ, এবং তার অনেক রকম দুর্নীতি প্রকাশ্য পেয়েছিল, তারপর আবার ভালো টিএমসি ভালো কিভাবে তৈরি হয়ে গেল? দেখুন, এটা তো কোথাও পরোক্ষভাবে আপনারাই ভাগ করছেন, প্রত্যক্ষভাবে যারা বলছেন সেটাকে সাপোর্ট, কোথাও একটা ইন্ধন, একটা কোথাও মদত কি বিজেপি? দেখুন, আমি একটা আপনাদেরকে কথা বলতে পারি, যিনি এই কথাটা বলেছিলেন তার একটা যুক্তি ছিল, সেই যুক্তিটা কিন্তু আপনারা জার্নালিস্টরা কিন্তু হচ্ছে তুলে ধরছেন না। আপনারা আপনাদের টিআরপি বাড়ানোর জন্য শুধু ওই কথাটাই বলে বেড়াচ্ছেন, ভালো টিএমসি। তারপরে একটা কথা বলেছিলাম, 2021-এ ভোটের পরে, ভোট পরবর্তী হিংসায় একাধিক বিজেপি কর্মী ঘর বাড়ি ভাঙচুর থেকে শুরু করে, কাজের জায়গা থেকে শুরু করে, এমনকি একাধিক কর্মী মারা পর্যন্ত গিয়েছিল, মার্ডার পর্যন্ত হয়েছিল। তারপরে সেই কর্মীদেরকে বিজেপির লোকাল স্থানীয় নেতারা, জেলা স্থানীয় নেতারা, ইভেন রাজ্যস্থানীয় নেতারা, সব নেতার কথা বলছি না, বেশিরভাগ তাদেরকে কিন্তু আঁটিয়ে রাখতে পারেন, তাদেরকে সেভ করতে পারেন, বাধ্য হয়ে তাদেরকে
বিজেপি টিএমসিতে যোগ দিতে হয়েছিল। ঠিক যেরকম 26-এ টিএমসিটা বিজেপিতে চলে আসছে, মানে প্রবণতাটা প্রায় একই। মানে 2011-এর আগে যারা সিপিএম ছিলেন, সন্ত্রাসী ছিলেন, তারা 11-এর পর তৃণমূলে চলে এসছেন। তারাই নিজেদের সুবিধার জন্য 26-এ গিয়ে পার্থক্য আছে, আমি ভালো করে বুঝুন। তারা এসছে ইনকাম করার জন্য, আর এরা ইনকামহীন হয়ে পড়েছিল, নিজের কর্মের জায়গায় পর্যন্ত যেতে পারতো না। সেই কারণে কিন্তু তাদেরকে বাধ্য হতে হয়েছিল। ফলতার মতো জায়গায় জাহাঙ্গীর খান যে ইসরাফিল চকদার জেলে আছে, ঠিক যে জায়গা থেকে হচ্ছে কি ফলতার এই দ্বিতীয় ভোটের হচ্ছে কি উত্থানটা হলো আর কি, সেই জায়গায় সেই সাঁইপুর গ্রাম প্রায় 21 জন ছেলের জনসন নামক আকুর ইন্ডাস্ট্রি, জনসন নামক কোম্পানিতে তাদেরকে 3 মাস থেকে 4 মাস কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। বাধ্য হয়ে সেই 21 থেকে 25 জন ছেলেকে টিএমসিতে জোর করে জয়েনিং হতে হয়েছিল। আচ্ছা, আপনি এদেরকে কি বলবেন, ভালো টিএমসি বলবেন না ভালো বিজেপি বলবেন? আমি আপনার কাছে যদি প্রশ্ন করি, সত্যি এটা তো ভাবার মতো বিষয়। কিন্তু মানে পেটে টান যদি পড়ে, কাউকে যদি ইচ্ছা করে, সে যে দলই হোক না কেন, তারা যদি সাধারণ মানুষের পেটে লাথি মারে, তাহলে সেই দলকে কিন্তু আজ না হলেও কাল চলে যেতে হবে। কারণ রাজনৈতিকভাবে দলগুলো যখন প্রশাসনে আসে, তাদের প্রথম কাজ এটা হওয়া উচিত যে সবাই তার সরকারের আন্ডারে আছে, সরকারের দেখা উচিত সবাই যেন দল যার যার সবাই যেন সুস্থভাবে খেয়ে পড়ে বাঁচতে পারে, তাই তো? অবশ্যই সেটা বিজেপির হতে পারে, তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, যে কোনো রাজনৈতিক দল কেউ করতে পারে। তার মানে এই নয় যে সরকারে যারা থাকবেন তারা তার পেটে লাথি মারবেন। তবে আমার একটা অন্য প্রশ্ন মনে জাগছিল খুব, এই কথা বলতে বলতে একটু একটু মানে আউট অফ দ্য ট্র্যাক যাচ্ছি। আমার মনে হচ্ছিল এই যে 21 তারিখের পরে বা হয়তো তার আগে, আমি জানি না জাহাঙ্গীর কবে পালিয়ে গেলেন, হ্যাঁ সেটা আপনারা স্থানীয় আপনারা হয়তো বলতে পারবেন। উনি 21 তারিখে ভোটে দাঁড়ালেন না, মানে কুইট করে নিয়ে বেরিয়ে গেলেন, এবং তারপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর নেপাল থেকে তাকে ধরা হলো। অনেকটা দিন চলে গেছিল, মানে উনি 18-19 তারিখ বা 17 তারিখ অব্দি তো ছিলেন। আমরা দেখেছি তিনি একদিন পার্টি অফিস খুলেছিলেন। যেদিন পার্টি অফিস খুলেছিলেন সেদিন সন্ধ্যেবেলায় শহীদুল বলে ওনার যে নির্বাচন এজেন্ট ছিলেন, ওনার ভাইরা ভাই, তাকে পুলিশ অ্যারেস্ট করলো। তারপরেই উনি নিজেকে সরিয়ে নিলেন। তারপরে 16-17 তারিখ হয়ে গেছে, ততদিনে তৃণমূলের মধ্যে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, কারণ 6 তারিখে মিটিং নিয়ে সমস্যা তৈরি হলো যে 6 তারিখে কারা সই করেছে কারা সই করেনি করে ঋতব্রত বাবুরা সরে টরে গেলেন। আমার একটা মনে প্রশ্ন জাগছে আর কি, যে জাহাঙ্গীর খান তিনি যদি পালিয়ে না গিয়ে ঋতব্রত বাবুদের হাতটা ধরতেন শামীম বাবুদের মতো, মানে ওই ভালো তৃণমূল হয়ে যেতেন, তাহলে কি উনি সেই ঘরে থাকতেন নাকি ঘুরে বেড়াতেন? যেমন অরূপ বিশ্বাস ঘুরে বেড়াচ্ছেন এখন। অরূপ বিশ্বাস বলছেন যে মুখ্যমন্ত্রী খুব ভালো। অরূপ বিশ্বাসের দুর্নীতি নিয়ে তো কারো কোনো প্রশ্ন ছিল না, কিন্তু তিনি এখন দেখছি আমরা তিনি গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন এবং মিডিয়াকে বেশ সুন্দর করে বাইট দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী ভালো এবং তার জন্য ঘুরতে পারার লাইসেন্স আছে। দেখুন, মানে জাহাঙ্গীরও কি এটা হতো? জাহাঙ্গীর খান যদি স্বয়ং মুখ্যমন্ত্রীও হয়ে যেতেন, ঠিক আছে, জাহাঙ্গীর খান অ্যারেস্টও হতেন আর জেলও খাটতেন। আচ্ছা, তার একটাই কারণ বলছি, ফলতাবাসীর উপরে যে অত্যাচারগুলো করেছে, আপনি এই মুহূর্তে যদি ফলতায় গিয়ে দেখেন যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কতগুলো কেস হয়েছে, আমার মনে হয় এমন কোনো বুথ নেই যে সেখান থেকে কেস হয়নি। তাহলে বুঝতে পারছেন, সে ভালো টিএমসি হোক আর খারাপ টিএমসি হোক, সে করে অবশ্যই যেতে। না, আপনি একটাকে বললেন যে শামীম সন্ত্রাসী। শামীম যাবে, শামীম সন্ত্রাসী মানে 2021-এর ভোটের সময় শান্তনুদা আমাদের শামীমের ওখানে ওই মণ্ডলের হচ্ছে যে প্রেসিডেন্ট ছিলেন, তার বাড়িতে রাত্রিবেলা গিয়ে গালাগালি থেকে শুরু করে ভাঙচুর থেকে শুরু করে সব কিছু করেছে একটা মণ্ডল সভাপতি তার বাড়িতে। 2024-এর ভোটের সময়
ইভিএম কমিশনের সময় স্বয়ং স্বামী নিজে দাঁড়িয়ে থেকে আমাদের ছেলেদেরকে মারধর করেছে। 2021-এর ভোটের আগে জেপি নাড্ডার কনভয়ে নিজে দাঁড়িয়ে থেকে অ্যাটাক করিয়েছে। ওটা তো একটা বড় ইস্যু বিজেপির কাছে। তাহলে যদি ন্যাশনাল প্রেসিডেন্টকে সে অ্যাটাক করে তাহলে সে হচ্ছে গিয়ে সাজা পাবে না? আপনার কি মনে হয়? সেটা আমি একটা ছোট্ট আমরা দেখবো আর কি, সেটা অবশ্যই হয়, অবশ্যই হবে, চিন্তা করবেন না। আস্তে আস্তে এখন তো না, আমরা চিন্তা করছি না, আমরা চিন্তা করাচ্ছি। এখন তো ট্রেলার, আচ্ছা, পিকচার अभी বাকি है। আচ্ছা, মানে এটা করতে করতে কি 5 বছর কেটে যাবে? অত লাগবে না, কতদিন লাগতে পারে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় শামীম খুব তাড়াতাড়ি শিগরে ঢুকবে। শুধু শামীম? শামীম না, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, কিছু কিছু ক্ষেত্রে একটা কথা বলে থাকি, ওগুলো হয়তো আপনার ক্রিয়েটারের মধ্যে পড়ে না, কিন্তু আপনি তো বিজেপির হয়তো ফলতার, কিন্তু দক্ষিণ 24 পরগনার। কিন্তু আমি বলছি যে যাদের নামে অভিযোগ, এই ফিরাদ হাকিম, এই অরূপ বিশ্বাস, দেখুন একটা কথা বলি, এই সরকারে এসে যেটা এই বর্তমান যে প্রশাসনটা চলছে, চালাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে কোনো কেস বলি, কোনো বলি, কোনো পার্টির মারফত হচ্ছে না। একটা সাধারণ ব্যক্তি সে যদি হচ্ছে গিয়ে থানায় যায়, সঙ্গে সঙ্গে বেশিরভাগ জায়গার ক্ষেত্রে বলছে প্রশাসন কেস নিচ্ছে। আইন মানে প্রশাসনের পদ্ধতি মেনে চলছে। যেটা আগে হতো কি, টিএমসির লোক হাত ধরে গেলে তবে কেস নেবে, বা টিএমসির কোনো নেতা বলে দিলে কেস নেবে। এখন কিন্তু সেটা চলছে না। তার মানেটা কি বোঝা যাচ্ছে? আইনের শাসন চলছে। তো আইনের শাসন চললে সে এমএলএ হোক আর এমপি হোক, ভারতবর্ষের ইতিহাসেই তো আছে, স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত জেল খেটেছে, এও খাটবে না। এইখানে একটা মানে আমার একটা প্রশ্ন জাগলো। আপনি বললেন যে এই সরকারের আমলে দলের মানে প্রশাসন দলদাস নয়, পুলিশ দলদাস নয়, এটা আপনি বললেন। কোথাও এটা আমারও তাই মনে হয়েছে, আমি যা দেখছি তাই মনে হয়েছে। পুলিশ কি মূলত প্রশাসনের দলদাস? সেটাই হওয়া উচিত। মানে আমি একটা আইনের দলদাস পুলিশ। আইন যে পথে চলবে, আইন যেটা আছে সেটা মেনেই পুলিশ চলছে। আচ্ছা, আপনি কোন আইন বলতে আমাদের আইন, সরকারের আইন যেটা আছে, আচ্ছা, সেটা মেনেই তো পুলিশ চলছে। না, এটা যদি বলেন আমি একটু কন্ট্রাডিক্ট করবো আপনাকে। আমি জাহাঙ্গীর খানকে নিয়েই বলি। জাহাঙ্গীর খানকে আমরা দেখেছি রাস্তায় হাঁটানো হয়েছে যেভাবে, আপনারা সবাই দেখেছেন, নতুন করে বলা অবশ্যই। সেটা নিয়ে হাইকোর্ট রায় দিয়েছে যে ওইভাবে হাঁটানো যাবে না, ওইভাবে করা যাবে না। তাহলে পুলিশ যেটা করেছিল সেটা স্বতঃস্ফূর্তভাবে করেছিল, অতি উৎসাহী হয়ে করেছিল। আইনের কাছ থেকে এরকম কোনো নোটিশ, আইন যখন ওকে পিসি দিয়েছে, তখন পিসি দেওয়ার সময় কি লিখে দিয়েছিল যে এইগুলো করো? নিশ্চয়ই লেখেনি, তাহলে হাইকোর্ট বলতো না। লোয়ার কোর্টকে ভৎসনা করেনি হাইকোর্ট। তাহলে পুলিশ কিন্তু সরকারকে বলেছে যে তোমরা খেয়াল রাখবে যেন এরকমটা রিপিটেশন না হয়। তাহলে পুলিশ যেটা করেছে সেটা শুভেন্দু অধিকারী সরকারের নির্দেশে হয়েছে, অথবা উৎসাহী হয়ে করেছে। আমি এখানে আপনাকে একটা কথা বলি, আপনি মানে নতুন সরকার আসার আগে কতবার হচ্ছে ফলতা থানায় গিয়েছেন আমি জানি না, ঠিক আছে? ফলতা থানার সমস্ত অফিসারকে জাহাঙ্গীর খান নিজের চাকর বলে মনে করে। একটা আইপিএস অফিসার, তার কথা নাকি হচ্ছে কি ওই জাহাঙ্গীর খানের কথা, একটা ক্রিমিনালের কথা নাকি তাকে শুনতে হবে, সে তুই বলে এসে কথা বলতো। আচ্ছা, না, আইপিএস অফিসার তো ফলতা থানায় থাকবে না, এখানে থাকে না, অন্য জায়গায় তো আছে। একটা আইসিকে তুই বলে এসে কথা বলতো, একটা এসআইকে তুই বলে এসে কথা বলতো, আর ওর ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল। মানে ওই রাত থেকে ওরা করেছে। এবার ধরুন হচ্ছে কি, আপনাকে একটা কথা বলি, পিসি হচ্ছে কি টেনেছে, তাহলে সে তার বাড়িতে নিয়ে যাবে। এবার বাড়ি থেকে তার অফিস ডিস্টেন্স কত? সেখানে তো 4 চাকা গাড়ি ঢুকবে না। তার বাড়িতে যখন হচ্ছে কি জিজ্ঞাসাবাদ ঘুরিয়ে দেখে, জিজ্ঞাসাবাদ কোথায় কী আছে দেখছে, সেখান থেকে তার যখন অফিসে নিয়ে আসছে, কোমরে দড়ি বেঁধেই নিয়ে আসছে। এবং
নামে কোমরে দড়ি বেঁধে চারদিকে যে সিকিউরিটি আছে সেটা তো হচ্ছে কি আপনার আমি বলবো ওয়াই ক্যাটাগরির থেকে বেশি আছে। না, প্রথম দিন যখন তাকে ঘোরানো হয়েছিল আমাদের ওরকমই মনে হয়েছিল, এবং জাহাঙ্গীর পুরোনো অ্যাটিটিউডেই হেঁটেছিল, হয়তো হাফ প্যান্ট ছিল কিন্তু অ্যাটিটিউডটা ওই ছিল। তো পরের দিন দেখলাম পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল, ওনাকে হাত জোর করতে হলো, কান ধরতে হলো, উঠবোস করতে হলো। না, আপনি যেটা বলছেন উদ্বোস করা, ওটা এআই ছবি ছিল, এটা আপনারা দেখে নিতে পারবেন, কোনো জায়গায় উদ্বোস করা নেই। কান ধরাতে হয়েছিল, ঠিক আছে, কান ধরে নমস্কার করছে, এটা সে ভুল করেছে, সেই জন্য সে নিজে থেকে এটা ওটা পুলিশ করে না। আমরা পরিষ্কার দেখেছি যে কোনো একজন অফিসার তার পাশে থেকে ইনস্ট্রাকশন কিছু একটা বললেন, না, তখন উনি হাত জোর করলেন এবং কান ধরলেন। ওটা না, ওটা বলছে আপনারা যেটা বলছেন এটা ভুল কথা, এটা পুলিশ কোনো মতে করেনি। আচ্ছা, ওটা বলছে আমি নিজেও শুনিনি কানে কানে কি বলেছেন, আপনিও শোনেননি, ব্যাপারটা আমিও শুনিনি, আপনিও শোনেননি, যদি বলা খুব মুশকিল। কারণ আমি একদিন আপনারা জানেন কি জানে না, এটা এর মাধ্যমে বলা উচিত না, তবুও আমি বলছি ব্যক্তিগতভাবে, আমার নামে অতগুলো কেস আছে আমি ভালো করে জানি। টিএমসির সময়ে আমাকে অ্যারেস্ট করতে পারেনি পুলিশ, কিন্তু আমাকে একদিন হচ্ছে কি থানায় কাটাতে হয়েছে এই বিজেপির সময়। আচ্ছা, ঠিক আছে, তো তাহলে বলুন, আপনি যদি হচ্ছে গিয়ে প্রশাসনের কথা যদি বলেন, পুলিশের কথা যদি বলেন যে সে নিরপেক্ষভাবে কাজ করছে না, তাহলে আমার ক্ষেত্রে এটা কি বলবেন? নিশ্চয়ই অন্য কারো অঙ্গুলি হিলন ছিল, আপনার দলেরই কোনো অঙ্গুলি হিলন ছিল। এটাও তো হতে পারে আমি কোনো ভুল করেছিলাম বলে হচ্ছে গিয়ে অফিসার আমাকে বসিয়ে রেখেছিল, হতে পারে। তার মানে আমি সেই দিক থেকে যদি বলি যে আইনের পথে চলছে, ঠিক, তাহলে আপনি মেনে নিচ্ছেন বা স্বীকার করে নিচ্ছেন যে আপনার দোষ ছিল। এটা তো পরের ব্যাপার না, আমি অন ক্যামেরা দেখুন, অন ক্যামেরায় আমি আছি, আপনিও আছেন, সেখানে আমি একটা কথা বলি, কেউ যদি আমাদের রুলস কি, আমি কি এতগুলো আমার নামে কেস করে দিয়েছে, আমি কি কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত ছিলাম? আমার নামে মার্ডার কেস দিয়েছে, আমার নামে অ্যাটেম্প টু মার্ডার। আমি এরকম শুনেছি যে জাহাঙ্গীর খানকে ডায়মন্ড হারবার কোর্টে ওর হয়ে বলার জন্য কোনো উকিলকে দাঁড়াতে দেওয়া হবে না, এটা একটা অলিখিত নির্দেশ এরকমটা শোনা গেছে। যে ফলতার যিনি এখন বিধায়ক, তিনি নিজে ওখানকার আইনজীবী, তাই ন্যাচারালি এখন তার প্রভাব অনেক বেশি, তিনি নিজে ডায়মন্ড হারবারে থাকেন, তিনি বলেছেন যে কোনো যেন না ওর হয়ে দাঁড়ায়। তো সেটা যদি হয়ে থাকে, আমি জানি না সেটা হয়েছে কিনা, আমার সামনে তো উনি বলেননি, যদি সেটা হয়ে থাকে তাহলে আপনারা হয়তো এমন কোনো ঘটনার কথা বলা শুরু করেছেন যেটা হলে ফল তার ক্ষতি হতে পারে, সেটার জন্যই কেউ না কেউ অঙ্গুলি হেলন করেছে বলে আপনাকে ডাক করানো হয়েছে, সেটাও তো হতে পারে। দেখুন, আমার মনে হয় এরকম কোনো ব্যাপার না। কোনটা, আপনারটা না জাহাঙ্গীরেরটা? আমারটার কথা বলছি, জাহাঙ্গীরেরটা পরে আসছে। আচ্ছা, ঠিক আছে, আমাদের আইনের কিছু ভুল আছে, সেই ভুল সংশোধন করার ক্ষমতা তো আমার নেই, তার জন্য পার্লামেন্ট আছে, তার জন্য বিধানসভা আছে। ধরুন আমি আপনার নামে একটা কমপ্লেন করলাম, কমপ্লেনটা রেজিস্টার হলো, আপনাকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করে 3 বছর জেল খাটলেন, 3 বছর জেল খাটার পরে প্রমাণ হলো নির্দোষ। আমার ক্ষেত্রে হয়তো এটাই হতে পারে, ঠিক আছে, কিন্তু জাহাঙ্গীরের ক্ষেত্রে তো সেটা না। দেখুন, টিএমসির সময় যে উকিলগুলো ছিল, যারাই ছিল, প্রেসিডেন্ট থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে বার অ্যাসোসিয়েশনের, তারাই তো এই কোর্টে আছে, তারাই আজকে হচ্ছে নিজেদেরকে বলছে যে আমি বিজেপির উকিল, বেশিরভাগ, সবাই না। তো যদি এরকম যদি কোনো ঘটনা ঘটতো, তাহলে আমার মনে হয় হচ্ছে গিয়ে আরও যারা হচ্ছে গিয়ে টিএমসির যারা কেস খাচ্ছে, কেস তো অনেকের নামে হচ্ছে, তারা তো জামিন পেয়ে যাচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে তো দাঁড়াতো না। হ্যাঁ, এবার যদি আপনি বলেন, সেটাই বললাম যে নির্দেশ কিরকম আসবে তার উপরে হতে পারে, এরকম তো কোনো ব্যাপার না। ঠিক আছে, এবার আপনাকে একটা কথা বলি, কেউ যদি ব্যক্তিগতভাবে বলে যে দাঁড়াবেন না, সেটা তার কথা মানবে কেন? আইন মানে তো যারা আইনজ্ঞ আছে, উকিল আছে, সবাই তো চিনে। এই আপনি কি বলছেন? তৃণমূলে আমরা দেখেছি তৃণমূল আমলে কোনো একজন নেতার কোনো কথা বেদ বাক্য ছিল বাকিদের কাছে, সেটা আপনি নিজে নিশ্চয়ই স্বীকার করবেন। একদম। তাহলে বিজেপি বলে তো সেটা হয়ইনি,
এটা তো আপনি নিশ্চিত কি? আমি জানি না সেটা। না না না, এইটা হচ্ছে যারা বলছে আমাদের পার্টির নামে বদনাম করার কথা বলছে। আর এই আপনি বললেন যে আমাদের বিধায়ক ওখানে আছেন আইনজীবী, ঠিক আছে, এটা আমাদের বিধায়কের নামে হচ্ছে বদনাম করানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, কারণ দেখুন তিনি এত লড়াই করে হচ্ছে আজকের এই জায়গাটায় এসছেন। আমি তো শুনেছিলাম যে 2000, অবশ্য এটা খুব স্বাভাবিক, 26-এ বিধানসভা টিকিটের সময় আরো অন্য অনেক নাম ছিল, দেবাংশুবাবু টিকিট পেয়েছেন, অন্য কেউ পেতে পারতো। হ্যাঁ দেখুন, প্রত্যেক জায়গায় ক্ষেত্রে এটা হয়। 2021-এও ওনার নাম এসেছিল, ঠিক আছে, সে জায়গায় বিধানবাবু পেয়েছিলেন সেবার, সে জায়গায় দীপকবাবু হয়ে গিয়েছিলেন, ঠিক আছে। এটা প্রত্যেক, দেখুন টিকিটটা বড় ব্যাপার না। আজকের দিনে আমরা তাঁর ভাগ্য ছিল, কি বলছেন, টিকিটটাই আসল, তারপরেই তো না না রাজনৈতিক। দেবাংশুদা এখানে বসে আছেন, আমি এখানে বসে আছি। আমি একজন সাধারণ কর্মী, সাধারণ ছেলে, তিনি একজন এত বড় অ্যাডভোকেট, স্বাভাবিক তো তার নাম আসবে। হ্যাঁ, আমি 29 সাল থেকে 2009 সাল থেকে বিজেপি করি, জনগণ আমাকে চাইতেই পারে, কিন্তু আমার থেকে আপনি তো 2024-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পিটিশনও করেছিলেন ভোট, লোকসভা ভোটের সময়। দেখুন আজকে সেই ভোটকে কেন্দ্র করে তো আপনার পিটিশন, মানে ওই সময় ফলতায় দাঁড়িয়ে বিজেপির হয়ে কথা বলবার মতো আদৌ কেউ ছিল কিনা ওই পরিস্থিতিতে, সেটা নিয়ে কারো প্রশ্ন নেই। কিন্তু সে তো অবশ্যই সেই সময় আপনি যদি বলেন যে আপনি পিটিশন করেছেন, সেটা দল জানে না, সেটা হয় নাকি? তো দল সেটার তার কোনো মান্যতা নেই, তাতে 100% মান্যতা আছে। তার জন্য তো আজ ফলতায় এত ভালো সুষ্ঠুভাবে ভোটটা হয়েছে, পশ্চিমবাংলায় এত সুষ্ঠুভাবে ভোটটা হয়েছে। যে ডায়মন্ড মডেলের বিরুদ্ধে অভিজিৎ দাস ববিদা এবং বাপ্পাদিত্য মণ্ডল ফলতা থেকে, আর অভিজিৎ দাস ববিদা টোটাল লোকসভা কেন্দ্রে যে ইলেকশন পিটিশন করেছিলেন, তার জন্যে আজকের কিন্তু এই ফলতাই বলি ডায়মন্ড বলি এত সুষ্ঠুভাবে ভোটটা হয়েছে। মানে আমার কিছু করার নেই, উনি না আমাকে কঠিন কঠিন প্রশ্ন করতে বা কঠিন প্রশ্ন তৈরি করতে বাধ্য করছেন। আমি করতে চাইছি না, কিন্তু করতে হচ্ছে। উনি নাম বললেন ববি, মানে অভিজিৎ দাস। এখন আপনারা সবাই বড় বড় টিভি চ্যানেলে রেগুলারলি দেখছেন, টুপি পরে এক ভদ্রলোক, তাকে কিন্তু একটা সময় রেগুলারলি দেখা যেত না, এখন দেখা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি রেগুলার FIR করছেন বিভিন্ন রকম। কিন্তু আমার একটা অন্য প্রশ্ন আছে, এই অভিজিৎ দাস 2009 থেকে লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন, মাঝখানে খালি 19টায় তিনি টিকিট পাননি, তার বদলে ওখানে অন্য একজন দাঁড়িয়েছিলেন। 2009-14 মানে সোমেন মিত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই তার লড়াই। তার মধ্যে তার ওপর আক্রমণ হয়েছিল, তাকে বিছানায় ফেলে দেওয়া হয়েছিল, পঙ্গু প্রায় করে দেওয়া হয়েছিল। সেই অভিজিৎ দাস বিজেপির সময়কালে, বিজেপির শাসনকালে অতি সম্প্রতি আমার কাছে এরকম খবর আছে যে তার বাড়ির একেবারে 500-600-500 মিটারের কম সেই দূরত্বে বিজেপির প্রোগ্রাম হচ্ছে, অভিজিৎ দাস ডাক পাননি। মানে বিজেপির তৃণমূলের আমলে ওই চত্বরে, মানে আমি দক্ষিণ 24 পরগনার এলাকা বলছি, ডায়মন্ড হারবার এলাকা বলছি, যে বিজেপির কিছু মানে অভিজিৎ দাস ছিলেন। আজকে বিজেপির শাসনকাল, সেখানে এরকম হয়েছে যে একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, আমি ডিটেলসে বলছি না, কারণ আমি নাম করে কিছু বলছি না, বিজেপির একটা প্রোগ্রাম হচ্ছে, বিজেপির সবাই রয়েছেন, আমার ওখানে রিপোর্টার রয়েছেন, রিপোর্টার আমাকে রিপোর্ট দিলেন, আমার সহকর্মীকে আমি বললাম যে কি ব্যাপার, এখনো ওর বাড়ির সামনে ববি এখনো আসেনি, ওকে ফোন করো। এবং তারপর আমি জানতে পারলাম যে ওকে ডাকা হয়নি। ববি আক্ষেপ করে বলেছেন যে আমাকে ডাকা হয়নি, আমি যাবো কি বলেছিলাম। দেখুন এই যে ব্যাপারটা আপনি বললেন, এটা আপনার মা জানা থাকতে পারে, জানা থাকতে পারে না আছে, ঠিক আছে। কারণ এই রিসেন্ট হচ্ছে আপনি দেখলেন দুদিন আগে ওই লোকালেই হচ্ছে অত বড় শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে প্রোগ্রাম হলো, মাননীয় আমাদের অমৃশ্বর দাস এখানে উপস্থিত ছিলেন, অভিজিৎ দাস ববিদা উপস্থিত ছিলেন, ঠিক আছে। দেখুন মাঝে মধ্যে কি থাকে, আমার কাছে এরকম প্রোগ্রামের আমরা নিউজ করেছি, আমাদের চ্যানেলে হয়েছে, আমরা কেন অভিজিৎ দাস ছিলেন না সেই প্রশ্ন তুলিনি হয়তো, কিন্তু আমি সেই নিউজ দেখাতে পারবো যেখানে আমতলাতে প্রোগ্রাম হচ্ছে, একেবারে শীর্ষ নেতৃত্ব, দক্ষিণ ডায়মন্ডের শীর্ষ নেতৃত্বরা সবাই বসে রয়েছেন মোটামুটি, শুধু অভিজিৎ দাস ছিলেন না। দেখুন হয়তো ওই দিন, দেখুন অভিজিৎ দা তো এই মুহূর্তে বিভিন্ন ভাবেই মানে ব্যস্ত, সেদিন তো তাকে ফোন করা হয়েছিল, তিনি তো ব্যস্ত বলেননি। দেখুন এইটা যদি বলেন কোনো কারণে তো নিশ্চয়ই হতে পারে, নিশ্চয়ই হতে পারে, ঠিক আছে, সেটা হতেই। কারণ দেখুন সব জায়গায় সব প্রোগ্রাম, কিন্তু আপার লেভেল থেকে তো আমি এইগুলো এই জন্যে বলছি যে আমি চাইছি যে সাধারণ মানুষ চাইছেন
বিজেপি একটু ভালো কিছু দেবে মানুষকে। সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গবাসী অনেক আশা নিয়ে বিজেপিকে এনেছে। আপনি আমার সাথে একমত হবেন কি না আমি জানি না। অবশ্যই, একদম। সেটা ফলতা বলে নয়, সেটা আমতলা বলে নয়, আমি বলছি গোটা পশ্চিমবঙ্গের 294খানা আসনেই সাধারণ মানুষ যখন এনেছে। 2011 যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এসেছিল, আমরা আশা করেছিলাম যে পশ্চিমবঙ্গ অনেক ভালো হবে। 26-এ আপনাদের সরকার এসছে, আমি এই চ্যানেলে বসে এটাই আশা করব যে আপনারা পশ্চিমবঙ্গকে আরো ভালো পশ্চিমবঙ্গ উপহার দিন। দেখুন, অবশ্যই হচ্ছে ভালো পশ্চিমবঙ্গ উপহার হবে, অলরেডি হচ্ছে। আপনারা তার ফলস্বরূপ হচ্ছে গিয়ে লাস্ট একদিন আগেই দেখতে পেয়েছেন বারুইপুর। বুঝতেই পেরেছি। কিন্তু ওখানেও একটা বড় ঘটনা ঘটেছে, সেটা নিয়ে হচ্ছে গিয়ে শুভেন্দুবাবু বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটাও ঠিক না যে 16 বছরের বাচ্চাটাকে ওরকমভাবে মারা হলো। সে যে কেউ করেছে, সুযোগের সদ্ব্যবহার করেছে, বা এই গণ্ডগোলটাকে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদের সরকারকে বদনাম করার চেষ্টা করছে। তো আপনি যেটা বললেন না, পশ্চিমবঙ্গটা আরও ভালো পশ্চিমবঙ্গ চাই, পশ্চিমবঙ্গ তো তার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী মশাই আছেন। আমি একটা ছোট্ট কর্মী হিসাবে বলতে পারি, ফলতা, সোনার ফলতা তৈরি হবে। যেমন ডায়মন্ড হারবার হীরক বন্দর, ঠিক আমাদের সোনার ফলতা কিন্তু তৈরি হবে। এবং এই সোনার ফলতা তৈরি করার জন্যে পুরো ফলতাবাসী এক হয়ে তৈরি করবে। সেখানে কোনো বিজেপি না, কোনো টিএমসি না, কারোর মধ্যে কোনো বিভেদ থাকবে না। গোটা ফলতাবাসী একত্রিত হয়ে সোনার ফলতা তৈরি করবে, এইটা আমি আপনাদেরকে বলতে পারি। অনেক ধন্যবাদ, এটা খুব ভালো কথা উনি বললেন। বাপুবাবুকে আমাদের তরফ থেকে ধন্যবাদ যে তিনি অন্তত তার এলাকাকে সোনার ফলতা করতে চাইছেন সমষ্টিগতভাবে। হ্যাঁ, শুধু বলে গেলে শুনতে হবে না, আমরা সেটা দেখতেও চাইবো এবং আগামী দিনে কি হচ্ছে নজর রাখবো। যদি কোথাও আমরা মনে করি যে সেখানে কোথাও খামতি থাকছে, নিশ্চয়ই আপনাকে আবার আমরা সুবিধা ডেকে এনে কিন্তু আমরা নিশ্চয়ই অবশ্যই সেই নিয়ে প্রশ্ন মানে জর্জরিত করবো। একদম একদম। আপাতত উনি বলছেন সোনার ফলতা শুনে একটা কোথাও আমি ক্যামেরার এপাশ থেকে আশান্বিত হলাম। যারা আপনারা ওখানে দেখছেন আপনারাও আশায় বুক বাঁধবেন আশা করব। কিন্তু শুধু ফলতা নয়, আমি চাইবো যে বাপ্পাবাবুর মতো 294খানা বিধানসভাতেই কেন এরকম 294 জন বাপ্পাবাবু তৈরি হন, যারা চাইবেন তাদের বিধানসভা সোনায় মুড়ে উঠুক, সুফলা শ্যামলা পশ্চিমবঙ্গ, আমরা বাংলাকে যেন আগের মতো ফেরত পাই। আমরা 1947 সালে আমরা যেরকম আমরা বলেছিলাম শস্য শ্যামলা, তার সাথে আমরা ইন্ডাস্ট্রির কথা বলবো। শুধু শস্য শ্যামলা দিয়ে এখন চলবে না, ইন্ডাস্ট্রি লাগবে। সব মিলিয়ে যেন পশ্চিমবঙ্গ আবার ভারতের বুকে 1 নম্বর হতে পারে। নিশ্চয়ই ডাবল ইঞ্জিন সরকার এখন আপনাদের সবচেয়ে বড় সুবিধে, ডাবল ইঞ্জিন সরকারের সুবিধে নিয়ে যেন বিজেপি পশ্চিমবঙ্গকে 1 নম্বর করতে পারে, এদিকেই আমরা চোখ রাখবো। আজকে আপনি অনেকটা সময় দিলেন আমাদেরকে, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আপনার রাজনৈতিক জীবন এগিয়ে চলুক। নমস্কার। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.